মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি তার প্রথম সফর চায়নাতে, এবং আমরা দেখছি যে গণমাধ্যমে পুতিনও যাচ্ছেন চায়নাতে। তো ইরান প্রসঙ্গে ইস্যুতে এই সফরগুলো কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, ইরান ইস্যুটিকে কেন্দ্র করে একদম স্পেসিফিক যদি আমি জানতে চাই। আমার যেটা রিডিং সেটা হলো যে আপনি নিজেও দেখেন, মানে সংবাদ যদি আপনি বিশ্লেষণ করেন, আমেরিকা কিন্তু হেরে গেছে ইরান যুদ্ধে। তারা হয়তো মিলিটারি টেকনিক্যালি উইন করেছে, বাট স্ট্র্যাটেজিক্যালি দে লস্ট। এখন ওরা একটা ফেস সেমি চাচ্ছে, ইরান থেকে বেরিয়ে আসতে যাচ্ছে, বারবার একই কথা বলছে, ইরান ক্যানট হ্যাভ নিউক্লিয়ার ওয়েপন, এবং ইরানও এই জিনিসটাকে প্লে করছে। কিন্তু এবং অনেকগুলো স্ট্যাটিস্টিক রিসেন্টলি বেরিয়েছে, আপনি জানেন, ওরা বলেছে যে ইরানকে ওরা ধ্বংস করে দিয়েছে, স্টোনেজে নিয়ে গেছে। কিন্তু রিসেন্ট যে স্ট্যাটিস্টিক বেরিয়ে আসতেছে যে এটা আসলে সত্যি না। ইরান এবং ইসরায়েল দুজনে মিলেই ওদের সামরিক মিলিটারি মানে শক্তিমত্তার মাত্র 30% বোধ ওরা ডেস্ট্রয় করতে পেরেছে, 70% স্টিল অনেকে বলে থাকে ইনটেক্ট আছে। অফকোর্স ইরানের মানে আকাশ অথবা বিমান বাহিনী কখনো স্ট্রং ছিল না, কিন্তু যে স্ট্রং পয়েন্ট যে মিসাইল টেকনোলজি এখনো 70% ইনটেক্ট আছে। অন্যদিকে যেটা আমরা শুনতাম যে ইউএস এবং ইসরায়েলের ক্ষতি, সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। যে পরিমাণ ক্ষতি ইরানি মিসাইল টেকনোলজি বা আঘাত করেছে, এটার মধ্যে সিগনিফিক্যান্ট মানে ওদের ক্ষতি হয়েছে। সেই বেসগুলো আর ওদের যদি আবার সক্ষমতা বা ফাংশনাল করতে হয়, এটা অনেক দিন লাগবে। এখন এই ওয়ার্নিং গুলো কিন্তু আগেই দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে ইটস এ ম্যাটার অফ মানে কেক ওয়াক, মানে আমরা যাব 3-4 দিনের মধ্যে যুদ্ধ শেষ, আমরা টপ ব্রাসকে আউট করে দিব। কিন্তু ইরানের আপনি আন্তর্জাতিক সম্পর্কের লোক, ইরানের যে লিডারশিপ যেভাবে ডেভেলপ করে, ওদের কনসেপ্ট ইজ ডিফারেন্ট। ওদের লিডার একটা ব্যক্তি বিশেষ না, একটা ইডিওলজিক্যাল ড্রিভেন। তাহলে ফার্স্ট লেয়ারকে ওরা শেষ করে দিয়েছে, সেকেন্ড লেয়ারকে শেষ করে দিয়েছে, কিন্তু স্টিল ইরান ইজ নট ফলিং। নোবডি ইজ কামিং টু দ্য স্ট্রিট টু লিবারেট দি কান্ট্রি। যে জিনিসটা বারবার ডোনাল্ড ট্রাম্প বেশি কথা বলে যেটা হয় যে স্টোনে যে নিয়ে যাবে, আমি অনেককেই জানি যারা, আমার ইভেন ডেন্টিস্ট বলে যে ফাইনালি আমরা সুযোগ পাইছি, বলে তোমরা কেমন একটা দেশ, তো তোমরা এটা বিদেশি শক্তিকে আমন্ত্রণ করো দেশকে উদ্ধার করার জন্য। সে বলে যে ডক্টর হাসান উই ট্রাইড মেনি ইয়ার্স বাট উই ফেইলড। বাট ওর সাথে আমার যখন নেক্সট বারে দেখা হয়, এই সমস্ত কথাবার্তা বলার যে স্টোনে যে নিয়ে যাবে ইত্যাদি, ওই আপনি তো জানেন বেশ কয়েকবার মানে ওই যুদ্ধবিরতি বা একটা সময়সীমা দিয়েছে, তারপরে পরে আগের দিনে চেঞ্জ করেছে। তো এই কথাগুলো কিন্তু ইরানি জনগণ যারা এগেইনস্ট দি রেজিম ছিল, তারাও কিন্তু সফট এনেছে। আমার দেশকে বাঁচানো প্রথম, যেভাবে কথা বলছে, সেই জিনিসটা যেটা ভাবছিল সে ইরান থেকে, আপনি জানেন ইরানের হিস্ট্রিতে যে তাদের ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্টকে সিআইএ এবং ব্রিটিশ এমআই দিয়ে ওরা মানে তাড়িয়ে দিয়েছে। যে মুসাদ্দেক গভর্নমেন্ট কথা বলা হয়, তো ওদের যে টেল ইন্ডাস্ট্রিকে ন্যাশনালাইজ করা হয় 1956 or something at that time, ওরা মনে করে যে সেই অল থিং এক্সিস্ট। কিন্তু ইরানের যে অলরেডি তাদের ইডিওলজিক্যাল চেঞ্জ হয়েছে ভিতরে ওভার দি লাস্ট 40-50 ইয়ার্স, আপনি যেভাবে দেখেন, আপনি যদি তার বিরুদ্ধেও যান দ্যাটস ফাইন, কিন্তু চেঞ্জ তো হয়েছে। এই চেঞ্জ গুলো ওরা ইচ্ছা করলেই হঠাৎ করে ভেনেজুয়েলার মতো একজনকে তুলে নিয়ে আসলে ওরা চেঞ্জ করতে পারবে না। তো এই ইরান ইস্যুটা একটা ফেস সেভিং এর কিন্তু ফেস সেভিং কিভাবে করবে আমি এটাও বুঝতে পারছি না। ওদের যে পলিসি মেকার আছে, জি গিয়ে ওকে কি করবে? যে বড় জোর বলতে পারে যে মানে স্ট্রেট অফ হরমুজ খুলে দাও, কিন্তু জির তো কোনো অসুবিধা হচ্ছে না। জির তো মানে ট্যাঙ্কার কিন্তু ঠিকই যাচ্ছে, তাদেরকে আটকানো হচ্ছে না। তো জি কেন এসে প্লেইং কার্ড কেন এটা ছেড়ে দিবে? তো বিনিময়ে কি চায় আপনি দেখেন, মানে বারবার এই জিনিসটা আসতেছে চাইনিজ মিডিয়া থেকে, যে তাইওয়ান ইস্যু নিয়ে, যে তাইওয়ানকে তোমরা টাচ করতে পারবে না। তো এটাকে আরো সলিডিফাই করতে যাচ্ছে। কারণ আপনি দেখেন তারা বলে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, আপনি আরো আইআরএল লোক বুঝতে পারবেন যে তাইওয়ানকে ওরা সাপোর্ট বলে যে আমরা ওয়ান চায়না পলিসিতে বিলিভ করি, বাট এট দ্য সেম টাইম তাইওয়ানকে ওরা মানে অস্ত্র শস্ত্র দিয়ে যাচ্ছে। রিসেন্টলি বোধহয় একটা প্ল্যান ছিল যে
14 or 15 বিলিয়ন ডলার অস্ত্র দিবে। তো তাইওয়ান এই অস্ত্র দিয়ে কি করবে? কার বিরুদ্ধে যুদ্ধ করবে? পাশে চায়না। কিন্তু তার চেয়ে চায়নার যেটা বড় ইন্টারেস্ট এবং অফকোর্স আমেরিকানও, আপনি জানেন যে তাইওয়ান মানে হাই ক্লাস যে চিপ তৈরি করে 40% TLMC যে কোম্পানি, এইটার জন্য সবার হাত। কিন্তু আপনি যদি তাইওয়ান এবং চায়নার যে বায়োল্যাটারাল ট্রেড দেখেন, ওদের ট্রেড অনেক দিন ধরে চলছে। চায়না যেটা বিশ্বাস করে সুনার অর লেটার ন্যাচারালি তাইওয়ান ওয়াজ পার্ট অফ চায়না, ইট উইল বিকাম এ পার্ট অফ চায়না। এটা আমেরিকার মতো যেটা গিয়ে গুলি করে বম্ব করে আমরা এটাকে আত্মগত করবো, সেইভাবে বোধহয় চায়না এগুচ্ছে না। সেই তো এক্সাম্পল আমরা জানি, ম্যাকাও নিয়ে গেল, হংকং নিয়ে গেল, কিন্তু অনেক বছর পর ওরা আস্তে আস্তে ফিরে এসেছে শান্তিপূর্ণ ভাবে। তো চায়না বলছে ধীরে চলো, কিন্তু তোমরা এমন কিছু সৃষ্টি করো না যে দ্যাট মানে এটা একটা থ্রেট দিয়েছে যে এটা আমাদের বায়োলেটারাল রিলেশনশিপকে মানে আউট অফ বাউন্ড নিয়ে যাবে। খুব সুন্দর বিশ্লেষণ, এবং ইরান ইস্যুটি নিয়ে যেহেতু আগ্রহ বেশি ছিল, সেই ইস্যুটি নিয়েও আপনি সুস্পষ্ট ধারণা দিলেন। তার কারণটি হচ্ছে ইরানের যে বহু বছরের যে আমি বলবো যে সভ্যতার ইতিহাস এবং ইরানের যে নীতি, এবং যেটি সবচেয়ে ভুল ক্যালকুলেশন ছিল। ইসরায়েল হয়তো আমেরিকা ভেবেছিল যে স্ট্র্যাটেজিক টাইমিং এখন বেস্ট সময়, এবং বিপ্লবকে ভেতর থেকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইরানরা যে নিজেদের আদর্শগতভাবে একই পতাকা তলের নিচে এসে দাঁড়ায় সেটি আবারও প্রমাণ করলো। ভিতরের কিন্তু বিপ্লব তারা জাগাতে পারেনি আমেরিকা, যেটি তারা চেষ্টা করেছিল। যে হয়তো যদি ইরানিয়ানরা রাস্তায় নেমে আসে তাদের কাজটি অনেক সহজ হতো, যেটি হয়নি ইরানে। এটি হয়নি, এবং এটা মানে হ্যাঁ, এটা তো আমরা বললাম মুদ্রা কথায়, আমরা কনক্লুশন টানলাম, কিন্তু আমেরিকা যেভাবে চিন্তা করছিল যে অন্যান্য দেশের মতো, তাই না? যেমন ধরেন কিছুদিন আগে যে একটু ইয়েটা চেঞ্জ করছে, আমি আসলে লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড যে আমাদের বাংলাদেশে কি হলো, তাই না? 24শে জুলাই বিপ্লব হলো, অগাস্টে আপনি যে পক্ষে থাকেন না কেন, আমরা চাইছিলাম একটা সংস্কার, ইলেকশনের মাধ্যমে একটা প্রতিনিধিত্বমূলক গভর্নমেন্ট আসুক। কিন্তু কি হলো রেজাল্ট, তাই না? রেজাল্ট এবং যে পোলিং সব মিলিয়ে আমরা তো প্রতিনিধিত্ব গভর্নমেন্ট পাচ্ছি না। আমার কাছে এটা বরাবরই লাগে। আমি অনেকদিন আমেরিকার মানে দেশের বাইরে, কিন্তু দেশে আমরা কি আমাদের মতো করে নিজেদের গভর্নমেন্ট ফর্ম করতে পারবো না? এটা বড় দুঃখজনক। এখন দেশে যেটা হচ্ছে, আমি একটু ইয়েতে চেঞ্জ করছি, মানে এটা প্রাসঙ্গিক এই কারণে যে দেশের এখন যে দল ক্ষমতা আসলো, তাদেরও তো চাল চরিত্র ডিফারেন্সটা কোথায়? আগের গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্ট খুব একটা কি পরিবর্তন হয়েছে? হয়নি। কিন্তু আমার কাছে ওইটাই, আমি বন্ধুর সাথে বলছিলাম, আমরা কি সারা জীবন এইভাবে পরাধীন থাকবো? কিছু রুলিং ক্লাস অথবা ডিপ স্টেট যাকে বলেন, তাদেরকে কন্ট্রোল করে আপনার দেশের একটা যে জনগণের আকাঙ্ক্ষা, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এই জিনিসটা আমাকে বড় বেশি পীড়া দেয়। আর বড় বড় কথা বলে আমেরিকা, গ্রেট ব্রিটেন, আমাদেরকে ডেমোক্রেসির সবক দেয়, অথচ ওরা অন্যান্য দেশে নিজেরাই রেজিম চেঞ্জ করে তাদের পক্ষে এবং বিপক্ষে। এই কথাটা আমি বললাম, ইরানে সেটা ওরা অ্যাপ্লাই করতে পারেনি আসলে। ওরা ভেবেছিল যেটা বললেন যে ভিতর থেকে বিপ্লব হয়ে যাবে। এবং দুঃখজনক কি, আমার কয়েকজন বললাম না যে আমার ডেন্টিস্ট, ওর সাথে আমার ওর দেখলাম যে এই ঘটনাগুলোর এই গত 2 মাসের মধ্যে তার পজিশন চেঞ্জ হচ্ছে। তাদের মধ্যে যে জাত্যাভিমানের ব্যাপারটা যেটা বললেন, ইরান কিন্তু ওয়ান অফ দি কান্ট্রিজ ওয়াজ নেভার কলোনাইজড। তাদের 5000 বছরের হিস্ট্রি আছে, যে সায়েন্স টেকনোলজি, এবং দুঃখজনক কন্ট্রাডিকশন আপনি যদি দেখেন, যখন ইয়ারা জুইশরা ওদেরকে বিতাড়িত করা হয় যে আসিরীয় ইয়া থেকে, ইরান কিন্তু সাইরাস দি গ্রেট তাদেরকে জায়গা দিয়েছিল। ইরানের ভিতরে এখনো অনেক জু আছে, তারা কিন্তু যুদ্ধকে সমর্থন করে না। আমার কাছে অবাক লাগছে যে কেন এই মানে ইসরায়েল ইরানকে এত ভয় পায়। ভয় পায় এই কারণে, কারণ ওরা জানে যে ইরান যদি দাঁড়িয়ে যায়, তাদের জন্য এটা একটা কনস্ট্যান্ট থ্রেট হয়ে থাকবে। আর বারবার নিউক্লিয়ার ওয়েপন্স এর কথা বলা হয়। নোবডি ইজ আস্কিং দ্যাট ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপন্স আছে, তাই না? অলরেডি সেটা আপনারা জানেন।
এটা আবারও স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি সে প্রশ্নকে জিজ্ঞেস করে না। কিন্তু ইসরায়েল ইজ লুজিং। আপনি জানেন রিসেন্টলি বাই ক্যামেরাল মানে বোথ রিপাবলিকান ডেমোক্রেটরা জানতে যাচ্ছে যে আমরা এই নিউক্লিয়ার টেকনোলজির কথা বলি, তো হোয়াই ডোন্ট ইউ আস্ক মানে ইসরায়েলের নিউক্লিয়ার সক্ষমতার কি ব্যাপার? এই ব্যাপারে কিন্তু আমরা কখনোই প্রশ্ন করি না। এটা অফ লিমিট একটা ব্যাপার। তা আমার মনে হয়, এবং আমি একটা অন্য কারণে আমি চাই ইরান জিতে যাক, যে অ্যাগ্রেশনের মাধ্যমে একটা দেশকে নষ্ট করা, তাদের মানে কালচার, তাদের সম্পত্তি, তাদের জীবন নষ্ট করা, এটা তো খুবই খারাপ জিনিস। এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা হলো ফার্স্ট স্ট্রাইকটা যেটা করেছে, যুদ্ধেরও কিছু নিয়ম থাকে। তারা তো ওয়ার ক্রাইম সেদিনই করেছে যেদিন তারা বম্বিং করেছে 170 মানে স্কুল ছাত্রী মারা গেছে, তাই না? এটা আপনি কিভাবে দেখবেন? জোর জন্মমূলক এটা কতদিন চলে? আপনার ওয়ার্ল্ড হিস্ট্রি দেখলেন সিভিলাইজেশন হয়, সিভিলাইজেশন ফল করে। এবং দেখতে খারাপ লাগে, একটা সময় একটা ড্রিম ছিল আমারও আমেরিকা আসবো। আমেরিকা এখনো মানে মানে এটা বিশ্বাস করে ওদের একটা ইলাস্টিক সোসাইটি, ওরা জানে যে ওরা নিজেকে কি ঠিক করতে পারে। হোপফুলি সুনার দিস ট্রাম্প গোজ অ্যাওয়ে, এটা আমেরিকার জন্য ভালো হবে। কারণ যেভাবে আমাদের ভাবমূর্তি খারাপ করছে, যতগুলো যুদ্ধ সে করেছে, দিস ইজ ওয়ান অফ হিজ প্ল্যাটফর্ম। সে ক্ষমতায় আসার আগে 24 ঘন্টার মধ্যে সবকিছু বন্ধ করে দিবে। কিন্তু একটার পর একটা সে যুদ্ধ লাগিয়েছে। গাজার সমস্যার সমাধান হয়নি। মুসলিম ভোট নিয়েছে মিশিগানে। এই ইয়া দিলে যে আমরা গাজার সমস্যার সমাধান করে দিব। এগুলো তো মানুষ দেখছে। এবং আমি এটাও বুঝতে পারছি না, ইসরায়েলের তো স্ট্র্যাটেজিক্যালি হেরে যাচ্ছে। হেরে বিদেশ মানে সারা দুনিয়াতে তার যে একটা সিম্পেথি ছিল, এই সিম্পেথি সে আস্তে, আস্তে লুজ করা শুরু করেছে। যে ইউরোপে যাদের তাদের সলিড একটা ব্যাকিং ছিল, আপনি এটা ফলো করেন নিশ্চয়ই, আপনার অন্যতে আলাপ হয়েছে। তারা আস্তে, আস্তে লুজ করা শুরু করেছে। এই কান্ট্রি গুলো দেখছে যে এটা সেই ইসরায়েল মানে নাই, যেটা কি বলতো একটা নতুন সোসাইটি করা। যেভাবে ওরা গাজাতে কিলিং করেছে, এটা তো অনেকেই বলছে যে হিটলারও এরকম করেনি। তাই মোদ্দা কথা আপা, আপনার যে যে ইরান জিতে যাবে, জিতে যাচ্ছে, আমি চাই জিতে যাক। কারণ একটা নতুন ইকুইলিব্রিয়াম, জিও পলিটিক্যাল ইকুইলিব্রিয়াম হওয়া দরকার। কারণ ইরান যদি হেরে যায়, পুরা মিডল ইস্টকে ইসরায়েল হবে সুপার পাওয়ার, তাহলে ওদেরকে ভাসাল স্টেটের মতো ইউজ করবে।